এক দেশ এক আইন এক ভোট, তারপর কি হিন্দু রাষ্ট্র? উত্তরাখণ্ড এবং গুজরাটের পর অসমেও পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপি এবং আরএসএস বহুদিন ধরেই এক দেশ এক আইন নীতির কথা বলে এসেছে। এবার সেই পথে আরও এক ধাপ এগোলো অসম। এরপর কি পশ্চিমবঙ্গেও একই আইন কার্যকর করার দাবি আরও জোরালো হবে? বাংলার নির্বাচনী ইস্তেহারে তো ইতিমধ্যেই ওই অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তাহলে কি আগামী দিনে শুভেন্দু অধিকারীও সেই একই পথে হাঁটবেন? জানেন কি এই অভিন্ন দেওয়ানি বিধি, কেন এই বিধির প্রয়োজনীয়তা রয়েছে? এর আগে ভারতের আর কোথায় এই অভিন্ন দেওয়ানি বিধি চালু ছিল? এই বিধির ফলে দেশের বৈচিত্র্যের ভিত কি আরও শক্ত হবে, নাকি একই ধরনের আইন চাপিয়ে দেওয়ার রাজনীতিতে দেশে নতুন বিভাজনের জন্ম দেবে? বিজেপির বর্তমানে দেশের 21টিরও বেশি রাজ্যে ক্ষমতায় বা জোটে রয়েছে। ফলে আরএসএস এর দীর্ঘদিনের আদর্শিক লক্ষ্য পূরণের জন্য এটাকেই অনেকেই স্বর্ণ সময় বলে দাবি করছেন। আসলে কি এবার হিন্দু রাষ্ট্র হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত? হিন্দু রাষ্ট্র হলে আদৌ কি ভারতের কিছু লাভ হবে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। উত্তরাখণ্ড এবং গুজরাটের পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে অসমে পাশ হলো বহু চর্চিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বিল। বুধবার শাসক জোট এনডিএ এবং বিরোধী কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে ম্যারাথন বিতর্কের পরে অসম বিধানসভায় বিলটি পাশ হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিলটিকে মহিলাদের মর্যাদা এবং অধিকার রক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক সংস্কার বলে বর্ণনা করেছেন। গত 13ই মে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ হয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রস্তাব। অসমের মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সংকল্পপত্রে, আর বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, সেই বার্তাটাই দিতে চান তিনি। 26শে মে মঙ্গলবার অসম বিধানসভার অধিবেশনে পেশ করা হয় অভিন্ন দেওয়ানি বিধি বিল, আর বুধবার 27শে মে ধ্বনি ভোটে তা পাশ হয়ে যায়। তবে বিলটি পাশের সময় অসম বিধানসভার অভ্যন্তরে একেবারে প্রবল বিক্ষোভ দেখায় ওই কংগ্রেস এবং এআইইউডিএফ। বিধানসভার বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী বিলটিকে বিজেপির একটি রাজনৈতিক এজেন্ডা বলে অভিযোগ করেছেন। কিন্তু সত্যিই কি তাই? কি এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল? দেখুন, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হলো ভারতের সমগ্র ভূখণ্ডে ধর্ম, জাতি এবং সম্প্রদায় নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি ব্যক্তিগত আইন প্রণয়নের প্রস্তাব। সহজ ভাষায় এটি কার্যকর হলে দেশের সমস্ত নাগরিকের ব্যক্তিগত জীবন, যেমন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং রক্ষণাবেক্ষণের মতন বিষয়গুলো আর নিজ নিজ ধর্মের ব্যক্তিগত আইন দ্বারা পরিচালিত হবে না। অর্থাৎ আলাদা নয়, বরং সবার জন্য একটি আইন থাকবে এবং সবার জন্য একই নিয়ম কার্যকর হবে। বর্তমানে ভারতে ফৌজদারি আইন সবার জন্য এক হলেও এই ব্যক্তিগত বা পার্সোনাল ল ধর্ম অনুযায়ী আলাদা আলাদা। উদাহরণস্বরূপ আপনারা বলতেই পারেন যে হিন্দুদের ক্ষেত্রে হিন্দু কোড বিল, যার মাধ্যমে গঠিত আইন প্রযোজ্য, আবার মুসলিমদের ক্ষেত্রে শরিয়া ভিত্তিক কিছু ব্যক্তিগত আইন কার্যকর হয়। আবার খ্রিস্টান এবং পার্সিদের জন্য আলাদা পারিবারিক আইন রয়েছে এই ভারতে। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিন্ন দেওয়ানি বিধির কোনো সাংবিধানিক ভিত্তি আদৌ আছে কি? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির মূল সাংবিধানিক ভিত্তি হলো ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র ভারতের সমগ্র ভূখণ্ডে নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার চেষ্টা করবে। এই অনুচ্ছেদটি সংবিধানের পার্ট 4 অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক তত্ত্বর অন্তর্ভুক্ত। এর অর্থ এটি আদালতে বলবৎযোগ্য মৌলিক অধিকার নয়, সরকারকে এটি বাস্তবায়নের জন্য চেষ্টা করতে বলা হয়েছে। আর এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি যে সংবিধান প্রণয়নের সময় এই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর এবং কে.এম. মুন্সির মতন সদস্যরা মনে করতেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নাগরিকদের ব্যক্তিগত আইনের ক্ষেত্রেও সমতা থাকা উচিত।
অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু প্রতিনিধি আবার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে একক আইন চাপিয়ে দিলে ধর্মীয় স্বাধীনতা এবং সাংস্কৃতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে ইউসিসিকে মৌলিক অধিকারের অংশ না করে ডিরেক্টিভ প্রিন্সিপালে রাখা হয়। কিন্তু এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার দাবি প্রথম দিন থেকে জানিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ তিনি মনে করতেন ভারত যদি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় তবে সেক্ষেত্রে কেবলমাত্র হিন্দুদের জন্য ওই বিবাহ আর উত্তরাধিকার আইনের সংস্কার কেন হবে? হিন্দুদের আধুনিকীকরণের নামে আইনের আওতায় আনা হলেও মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের ধর্মীয় ব্যক্তিগত আইন পরিবর্তনের সাহস নেহরুর সরকারের নেই বলে সে সময় অভিযোগ করেছিলেন ডক্টর মুখোপাধ্যায়। নেহরুর সরকার যদি সত্যি প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ হয় তবে সব ধর্মের মানুষের জন্য একটি সর্বভারতীয় অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ওই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার দাবি জানিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেদিনের সেই দাবি এবার পূরণ করতে চলেছে কি বিজেপি? কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, বর্তমান সময়ে এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার প্রয়োজনীয়তা কতটা? দেখুন, এর নেপথ্যে বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। প্রথমত, বর্তমানে ভারতে বিয়ে, বিবাহ বিচ্ছেদ বা সম্পত্তির ভাগের মতন বিষয়গুলো বিভিন্ন ধর্মের নিজস্ব আইন অনুযায়ী চলে। আর এর ফলে অনেক ধর্মের নারীরা পুরুষদের তুলনায় কম অধিকার পান। এই বিধি চালু হলে সব ধর্মের নারীরা কিন্তু ওই আইনগতভাবে পুরুষদের একেবারে সমান সমান অধিকার পাবেন। দ্বিতীয়ত, আইনের চোখে সবাইকে সমান করা। দেখুন, ভারতে চুরি, ডাকাতি বা খুনের মতন অপরাধের জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবারই কিন্তু একই সাজা হয়। কিন্তু বিয়ে বা সম্পত্তির মতন ব্যক্তিগত বিষয়ে সবার আবার আলাদা আলাদা নিয়ম রয়েছে। ইউসিসি এলে দেশের সমস্ত নাগরিক আইনের চোখে সম্পূর্ণ সমান অধিকার পাবে। তৃতীয়ত, জাতীয় ঐক্য এবং সম্প্রীতি বাড়ানো। কারণ আলাদা আলাদা ধর্মীয় আইনের কারণে অনেক সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু দেশের সব মানুষের জন্য যখন একটি সাধারণ নিয়ম হবে তখন দেশের ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সজাগ এবং বাড়তে তা সাহায্য করবে। আর সর্বশেষ কারণটা হলো আইনি জটিলতা কমানো এবং আদালতের কাজ সহজ করা। কারণ দেখুন, বর্তমানে ভারতের আদালতগুলোকে ওই একই ধরনের মামলার জন্য আলাদা আলাদা ধর্মের জটিল এবং প্রাচীন নিয়মগুলো কিন্তু খতিয়ে দেখতে হয়। আর এতে মামলার নিষ্পত্তি হতে বহু বছর সময় লেগে যায়। এখন সবার জন্য যদি একটা সরল এবং আধুনিক আইন হয় তাহলে আদালতের পক্ষে কিন্তু বিচার করা অনেক সহজ এবং দ্রুত হবে। মানুষকে বছরের পর বছর ওই কোর্টের চক্কর লাগাতে হবে না। অর্থাৎ ভারতের সব নাগরিকদের মধ্যে সমতা আনতে, নারীদের সুরক্ষায় এবং দেশের আইনি ব্যবস্থাকে সহজ করতে এই বিধির প্রয়োজন বলেই মনে করছে বিজেপি। জানেন কি, আসাম বিধানসভার অভিন্ন দেওয়ানি বিধি বিল 2026 পাশ হবার ফলে সে রাজ্যের সামাজিক এবং ব্যক্তিগত আইন ব্যবস্থায় কি কি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। আগামী দিনে শুভেন্দু অধিকারীও কি সেই একই পথে হাঁটবেন? এর আগেও কি এই ভারতে আর কোথাও এই অভিন্ন দেওয়ানি বিধি চালু ছিল? এই বিধির ফলে দেশের বৈচিত্র্যের ভিত কি আরও শক্ত হবে? তাহলে কি হিন্দু রাষ্ট্র হওয়ার পথে ধীরে ধীরে এগোচ্ছে ভারত? অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল 2026 পাশ হওয়ার ফলে রাজ্যের সামাজিক এবং ব্যক্তিগত আইন ব্যবস্থায় একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। এই নতুন আইন কার্যকর হবার পরে অসমে মূলত 5টি বড় পরিবর্তন আসবে। কি কি? প্রথমত, বহু বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাই কোনো ব্যক্তি, তিনি যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। এই নিয়ম ভাঙলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। আর যদি কেউ প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন তবে শাস্তি বেড়ে 10 বছর পর্যন্ত হবে। তবে আইনটি চালু হওয়ার আগে বহু বিবাহের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য হবে না। এছাড়া বিয়ে হবার 60 দিনের মধ্যে সরকারিভাবে ম্যারেজ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক একইভাবে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন না করলে জরিমানা বা আইনি শাস্তির মুখে কিন্তু পড়তে হবে।
আর এর মাধ্যমে মূলত ওই কাজী ব্যবস্থার মাধ্যমে হওয়া বিয়ে বা ডিভোর্সের আইনি ক্ষমতা সরাসরি একেবারে সরকারি নিয়ন্ত্রণে চলে এলো। তাছাড়া অসমে এখন থেকে কেউ যদি বিয়ে না করে একসঙ্গে ওই লিভ ইন রিলেশনশিপে থাকেন, তবে 1 মাসের মধ্যে সরকারকে তা জানাতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি এই একই ধরনের সম্পর্কে থাকা অবস্থায় যদি কোনো সন্তানের জন্ম হয়, তবে আইনগতভাবে সে ওই মা বাবার সম্পত্তিতে পূর্ণ এবং বৈধ অধিকার পাবে। এছাড়া বাল্য বিবাহ রুখতে এবং সব ধর্মের মধ্যে সমতা আনতে বিয়ের বয়স কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন থেকে অসমের সব ধর্মের ছেলে মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21 আর মেয়েদের ক্ষেত্রে 18 করা হয়েছে। এর কম বয়সে বিয়ে হলে তা হবে বাল্য বিবাহ। এর পাশাপাশি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাগের ক্ষেত্রেও ধর্মীয় ভেদাভেদ কিন্তু আর থাকছে না। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তিতে তার স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের সমান অধিকার থাকবে। মেয়েদের সম্পত্তির ভাগ ষেলেদের চেয়ে কম দেওয়ার যে ধর্মীয় নিয়ম তার কার্যকর হবে না। তবে অসমের তপশিলি উপজাতি বা আদিবাসী সম্প্রদায় এবং সংবিধানের 6ষ্ঠ তপশিলভুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে এই আইনের আওতার থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। অর্থাৎ তাদের নিজস্ব প্রথাগত এবং সামাজিক নিয়মগুলো আগের মতোই কিন্তু বজায় থাকবে। ইউসিসি তাদের ওপর কোনোভাবেই প্রভাব ফেলবে না। এবার বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্তারেও তো এই অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সরকার গঠিত হলে 6 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করার কথা বলেছিলেন। স্বাভাবিকভাবেই সে কারণে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই একই পথে হাঁটবেন বলেই মনে করা হচ্ছে। কিছুদিন আগে দিল্লি থেকেই আবার সাংবাদিক বৈঠকে তেমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অসমে ইতিমধ্যে ইউসিসি লাগু হওয়ার সিদ্ধান্তের পর বাংলায় তা চালু হওয়ার বিষয়টি কিন্তু আরও জোরদার হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অসমের মতোই শুভেন্দু অধিকারীও তার সরকার বাংলায় একই মডেল প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে। অসম যেভাবে তাদের রাজ্যের জনবিন্যাস মাথায় রেখে তপশিলি এবং উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়কে এই ইউসিসির আওতা থেকে বাইরে রেখেছে, পশ্চিমবঙ্গেও সেই একই মডেল অনুসরণ করা হবে বলেই মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই নিশ্চিত করেছেন যে ইউসিসির কারণে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, প্রথা বা ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। ফলে বলাই যায় যে অসম এবং উত্তরাখণ্ডের আদলে খুব দ্রুত এই পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ করার দিকেই এগোচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিক থেকে বলা যায় যে খুব শীঘ্রই বাংলাতেও একই আইন লাগু হতে চলেছে। তবে জানেন কি, এই ভারতের একটি রাজ্যে অনেক আগে থেকেই এই অভিন্ন দেওয়ানি বিধি চালু আছে। সেই রাজ্যটির নাম হলো গোয়া। পর্তুগিজদের অধীনে থাকাকালীনই 1867 সালে গোয়ায় পর্তুগিজ সিভিল কোড চালু করা হয়। 1961 সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পরেও ভারত সরকার এই আইনটি কিন্তু বাতিল করেনি, বরং তা বহাল রাখে। এমনকি আপনাদের এটাও জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টও কিন্তু বিভিন্ন সময়ে গোয়ার এই অভিন্ন দেওয়ানি বিধির প্রশংসা করেছে। তবে স্বাধীন ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রথম এই আইন পাশ হয়েছে উত্তরাখণ্ডে 2025 সালে। এরপর 2026 মার্চে গুজরাট বিধানসভায় এবং তারপর আসামে। আর অপেক্ষায় এবার পশ্চিমবঙ্গ। এখন প্রশ্ন উঠছে, এই বিধির ফলে দেশের বৈচিত্র্যের ভিত কি আরও শক্ত হবে নাকি নতুন বিভাজনের জন্ম দেবে এই আইন? দেখুন, এই নিয়ে বিস্তর কিন্তু বিতর্ক রয়েছে। এই মতবাদের সমর্থকদের মতে ইউসিসি দেশের বৈচিত্র্যকে নষ্ট করে না, বরং সবাইকে একটি সাধারণ আইনে এক সুতোয় বেঁধে জাতীয় ঐক্যকে আরও মজবুত করে। আবার সমালোচক এবং বিরোধী শিবিরের মতে ভারতের মতন বহু ধর্মীয় এবং বহু সাংস্কৃতিক দেশে জোর করে এক আইন চাপিয়ে দিলে তা হিতে বিপরীত হতে পারে। সমালোচকদের একাংশের মতে ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ নাগরিকদের নিজস্ব ধর্ম এবং ধর্মীয় প্রথা পালনের স্বাধীনতা দেয়। অর্থাৎ ইউসিসি এক পক্ষের কাছে লিঙ্গ সমতা, আধুনিকতা এবং জাতীয় সংহতি আনার একটি জরুরি পদক্ষেপ, আবার অন্য পক্ষের কাছে এটি ভারতের বহুত্ববাদ এবং বৈচিত্র্যের উপর আঘাত এবং রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার। এখন আইনটি শেষ পর্যন্ত দেশের ঐক্য বাড়াবে নাকি বিভাজন, তা নির্ভর করবে সরকার কতটা সহমতের ভিত্তিতে এবং সর্বস্তরের মানুষের অধিকার সুরক্ষিত রেখে এটি বাস্তবায়ন করতে পারছে তার উপর।
তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের সর্বোচ্চ আদালত বিভিন্ন ঐতিহাসিক মামলার শুনানিতে এই ইউসিসির পক্ষে অত্যন্ত জোরালো সওয়াল করেছে। এটিকে একটি সাংবিধানিক আকাঙ্ক্ষা হিসেবেও বর্ণনা করেছে সুপ্রিম কোর্ট। যেমন 1985 সালে যুগান্তকারী শাহবানু মামলায় সুপ্রিম কোর্ট প্রথম আফসোস করে বলেছিল যে সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদটি কেবল খাতায় কলমেই রয়ে গেছে। আবার 1995 সালে সরলা মুদগল মামলায় আদালত নির্দেশ দিয়েছিল যে কেবল দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে কোনো হিন্দু পুরুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে পারবেন না। এই ধরনের অসৎ উপায় বন্ধ করতে একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন বলেও সুপ্রিম কোর্ট কিন্তু তার মত ব্যক্ত করেছিল। এমনকি সম্প্রতি মুসলিম নারীদের উত্তরাধিকার সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ দেয় যে ইউসিসির সঙ্গে ধর্মের কোনো সংঘাত নেই। দেশের সব নারীর সম অধিকার এবং বিশেষ করে মুসলিম নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে এই ইউসিসি অত্যন্ত জরুরি। অন্যদিকে বিচারপতি BS চৌহানের নেতৃত্বাধীন 21তম ল কমিশন তাদের রিপোর্টে একটি সম্পূর্ণ ভিন্ন ও সতর্ক অবস্থান নিয়েছিল। তাদের যুক্তি ছিল একটি সুস্থ গণতন্ত্রে বৈচিত্র্য মানেই বৈষম্য নয়, তাই জোর করে সবার ওপর এক নিয়ম না চাপিয়ে প্রতিটি ধর্মের নিজস্ব আইনের মধ্যে থাকা বৈষম্যগুলো একটু সংশোধন করে নেওয়াটাই শ্রেয়। পরবর্তী সময় 22তম ল কমিশন এই বিষয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের কাছ থেকে নতুন করে মতামত নেওয়া শুরু করে। তারা দেশের পরবর্তী সামাজিক পরিস্থিতি এবং উত্তরাখণ্ড ও আসামের মতন রাজ্যগুলোর উদ্যোগকে খতিয়ে দেখে একটি আধুনিক এবং সর্বজনীন আইনি কাঠামোর ওপর জোর দেয়। তবে একের পর এক রাজ্যে ইউসিসি চালুর পর অনেকের মনেই প্রশ্ন উঠছে যে তাহলে কি এক দেশ এক আইনের পর এক ভোটের দিকে এগোবে কেন্দ্র সরকার, আর তারপরেই কি লক্ষ্য হবে হিন্দু রাষ্ট্র ঘোষণা? জল্পনার অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।